দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি। আমরা এই অনুষ্ঠানে আলোচনা করি অর্থনীতির গতি প্রকৃতি, আলোচনা করি অর্থনীতির সুশাসন এবং সম্ভাবনার কথা। আমাদের আজকের বিষয় রপ্তানির উন্নয়ন কেন দরকার। আমি তৌফিকুল ইসলাম খান আলোচনা করব। আমার সাথে আজকে উপস্থিত আছেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, আপনাকে ধন্যবাদ। এবং একই সাথে আমাদের সাথে আছেন ডক্টর আব্দুর রাজ্জাক, তিনি বিশিষ্ট অর্থনীতিবিদ এবং চেয়ারম্যান বাংলাদেশের অন্যতম থিঙ্ক ট্যাঙ্ক র্যাপিডের। আমরা আপনাদের সাথে আলোচনা করব নিঃসন্দেহে রপ্তানি একটা খুবই গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিষয়। আপনি দায়িত্বে আছেন, আপনি নিয়মিত পর্যালোচনা করছেন, কিন্তু তার আগে একটা ছোট্ট রিপোর্ট দেখে আসবো আমাদের বিটিভির পক্ষ থেকে যেটা তৈরি করা হয়েছে। স্বল্পোন্নত দেশ হিসেবে বর্তমানে উন্নত দেশগুলোর কাছ থেকে বেশ কিছু বাণিজ্য সুবিধা পায় বাংলাদেশ। এর মধ্যে রপ্তানিতে শুল্কমুক্ত প্রবেশাধিকার, মেধাস্বত্বের জন্য রয়্যালটি না দেওয়া এবং ওষুধ শিল্পের কাঁচামাল আমদানিতে শুল্ক ছাড় অন্যতম। তবে আগামী ২০২৬ সালে এলডিসি উত্তোলন হলে এই সুবিধা থাকবে না বাংলাদেশের। যদিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ডব্লিউটিও আরও ৩ বছর অর্থাৎ ২০২৯ সাল পর্যন্ত এলডিসি উত্তোলনকারী দেশগুলোর জন্য এ সুবিধা রাখার কথা বলছে। কিন্তু দক্ষতা বাড়াতে কারিগরি সহায়তার পাশাপাশি বাণিজ্য শুল্ক ছাড় সুবিধা থাকবে কিনা তা পরিষ্কার নয়। এমনই প্রেক্ষাপটে শুধুমাত্র তৈরি পোশাক, তাদের মতে বাংলাদেশের রফতানি গার্মেন্ট নির্ভর। ৮০% বেশি রপ্তানি আয় আসে তৈরি পোশাক খাত থেকে। এ নির্ভরশীলতা ভবিষ্যৎ অর্থনীতির জন্য সুখকর নয়। একক নির্ভরতার কারণে আমাদের দেশের নতুন নতুন খাত যেমন সৃষ্টি হচ্ছে না, নতুন নতুন কর্মসংস্থানের ক্ষেত্রেও আমাদের একমুখীনতা বাধা সৃষ্টি করছে। উপরন্তু বিশ্ববাজারে যে বিভিন্ন পণ্যের বিপুল সুযোগ রয়েছে, সম্ভাবনা রয়েছে, সেগুলোও কিন্তু আমরা গ্রহণ করতে পারছি না। গার্মেন্টসের পরে $1 বিলিয়ন রপ্তানি করার মতো আর তেমন কোনো খাত এখন পর্যন্ত বড় করে গড়ে ওঠেনি। পণ্য বহুমুখীকরণ আমাদের দুভাবে চিন্তা করা দরকার। একটি হলো গার্মেন্টসের ভিতরেই গার্মেন্টস পণ্যের বহুমুখীকরণ, যেটাকে আমরা বলে থাকি হলো প্রোডাক্ট স্পেস ডাইভার্সিফিকেশন, অর্থাৎ একই পণ্যের নতুন নতুন পণ্য উৎপাদনের সুযোগ রয়েছে। পরিসংখ্যান বলছে স্বাধীনতার পরের বছর অর্থাৎ ১৯৭২ সালে মাত্র ৩৪,৮৪,০০,০০০ মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছিল বাংলাদেশ। এর মধ্যে ৯০% অর্থাৎ ৩১,৩০,০০,০০০ পণ্যই ছিল পাট ও পাটজাত। তৈরি পোশাকের পাশাপাশি বর্তমানে সম্ভাবনাময় রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে চামড়া ও চামড়াজাত পণ্য, প্রক্রিয়াজাত খাদ্য ও সামুদ্রিক মাছ। গার্মেন্টসের বাইরে অন্য যে খাতগুলো আমরা বলে থাকি, যেমন ফুড প্রসেসিং, লেদার, ফুটওয়্যার, এগুলো এক একটি খাতের জন্য এক এক রকমের চ্যালেঞ্জ আমাদের রয়েছে, যেগুলো দূর করা দরকার। যেমন ফুড প্রসেসিংয়ের জন্য আমাদের ইন্টারন্যাশনাল যে সার্টিফিকেশন, যে হেলথ রিলেটেড যে ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন, সেগুলো আমাদের মেনটেন করা দরকার পড়ে। আমরা এখন যতটুকু খাদ্যপণ্য রপ্তানি করছি, এগুলো অধিকাংশই করছি আসলে এথনিক পণ্য হিসেবে, অর্থাৎ আমাদের মতো যারা খাবার খান এরা আমাদের পণ্য নিতে পারেন, কিন্তু ওদের যে মূল বাজার, সেখানে আপনাকে পণ্য রপ্তানি করতে হলে ওই গ্রেডের, ওই সার্টিফিকেশনের মেনটেন করা, সেটা আমরা এখনও করতে পারছি না। সেখানে একটা ওইগুলো ইমপ্রুভ করা দরকার আছে। ট্যানারি বা লেদারের ক্ষেত্রে একটা বড় সমস্যা হচ্ছে এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স। আমাদের পরিবেশগত জায়গায় আমরা এখন পর্যন্ত আন্তর্জাতিক মানদণ্ডে কমপ্লায়েন্স মেনটেন না করতে পারার কারণে কিন্তু লেদার বা চামড়া জাতীয় পণ্যের যে একটা বিপুল বাজার রয়েছে, সেই জায়গায় কিন্তু আমরা আমাদের এই দেখাতে পারছি না কৌশল। বিশ্বের যেসব দেশ পণ্য রফতানি বহুমুখীকরণে সফলতা পেয়েছে, প্রত্যেকেই সবচেয়ে বেশি জোর দেয় বিদেশি বিনিয়োগের প্রতি। বিশ্লেষকদের মতে বাংলাদেশকেও সেই পথেই চলতে হবে। তাদের মতে বিদেশি প্রতিষ্ঠানগুলো উন্নত প্রযুক্তি নিয়ে আসে, ফলে তারা পণ্য রপ্তানিতে বিশ্ববাজারে ভালো দাম পায়। দর্শক, আমরা আলোচনায় ফিরলাম। আমরা যে রিপোর্টে যেটা দেখছিলাম, যে একটা বড় বিষয় হলো যে আমাদের রপ্তানি বেড়েছে বছরের পর বছর, কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হলো আমরা যেটাকে রপ্তানি বহুমুখীকরণ করি। একটা হলো পণ্যের ক্ষেত্রে আমরা খুবই গার্মেন্টস নির্ভর, আর একটা হলো যে আমাদের বাজারও খুবই দুটো এলাকা ভিত্তিকভাবে আছে, একটা ইউরোপের বাজার আর একটা হলো যুক্তরাষ্ট্রের বাজার মূলত। তো মানে আমরা পারছি না কেন? এটা তো অনেক দিন আজকের আলোচনা না, আমি প্রায় 15-20 বছর ধরে অন্তত আমরা এই আলোচনা করছি। ডক্টর আব্দুর রাজ্জাক, আপনার কাছে জানতে চাবো আর কি, যে কোথায় গিয়ে আমরা পারি না? আমাদের অনেক স্ট্র্যাটেজি হলো, অনেক আলোচনা হয়, ডকুমেন্ট তৈরি হয়েছে, কেন আমরা পারছি না? আমরা কেন পণ্যের বৈচিত্র্যতা আনতে পারছি না? কেন শুধুমাত্র আমরা গার্মেন্ট রপ্তানি করছি? এই প্রশ্ন উত্তরে বলতে হবে প্রধান যে কারণটি, সেই কারণটি আমরা কম আলোচনা করি।
না করে আমরা অন্য কারণগুলোকে সামনে নিয়ে আসি। অনেকগুলো কারণ থাকবে, আপনাদের রিপোর্টে উঠে এসেছে, কিন্তু সবচেয়ে বড় কারণ হচ্ছে দীর্ঘদিন যাবৎ আমাদের নীতির একটা ব্যর্থতা। আমি বলি আমরা বাংলাদেশে যে বাণিজ্য নীতি নিয়ে কাজ করেছি সেটা এখন মনে হচ্ছে যে এটা দীর্ঘদিন এটার মধ্যে একটা ব্যর্থতা ছিল, যে জায়গাগুলো হাত দেওয়া উচিত ছিল সেটা হাত দিতে পারে নাই। যদি সংক্ষেপে বলি, দেখুন আমাদের দেশের অর্থনীতি আস্তে আস্তে তো বড় হয়েছে, এরকম একটা অর্থনীতিতে এবং যেখানে স্পেশালি পপুলেশনের সংখ্যা অনেক বেশি থাকে, আমাদের যে 170 মিলিয়ন পপুলেশন, ইটস এ বিগ মার্কেট। এই মার্কেটে যখন ইকোনমিক গ্রোথ শুরু হয় তখন দেখা যায় যে ডোমেস্টিক মার্কেটটা অনেক বেশি লুক্রেটিভ থাকে। মেন প্রবলেম ছিল আমরা বাংলাদেশে এমন একটা পলিসি ইনসেন্টিভ দিয়ে রেখেছিলাম যেটা এই প্রবণতাকে কিন্তু অনেক বেশি মাত্রায় বাড়িয়ে দিয়েছে। মানে হচ্ছে আমি বলতে চাচ্ছি আমরা যে ডোমেস্টিক ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলোকে যে আমরা যে শুল্ক দিয়ে যে সংরক্ষণ করার বিরোধী আমি নয়, কিন্তু আমি বলছি যে এত পরিমাণ সংরক্ষণ করা হয় যে আমাদের দেশের মধ্যে সেই জিনিসের দাম বিদেশের মার্কেটে যে দাম পাওয়া যায় দেখা যায় তার থেকে কিন্তু অনেক বেশি থাকে। ফলে আপনি বলছেন যে একটা প্রতিযোগিতামূলক ব্যবস্থা নাই। হ্যাঁ, মানে প্রতিযোগিতামূলক বড় থেকে বড় কথা, আমরা একটা আমাদের ডোমেস্টিক সেক্টরগুলোকে অত্যন্ত আকর্ষণীয় করে রেখেছি যারা এখানে বিনিয়োগ করতে চায়। এটা হচ্ছে একটি দিক। তার মানে আপনাকে এখন বলতে পারেন যে না আমরা তো এক্সপোর্টসের জন্য তো ইনসেন্টিভ দিচ্ছি, হয়তো 10%, 15% বা 20% পর্যন্ত এর আগে সরকার ক্যাশ ইনসেন্টিভ দিয়েছে। কিন্তু ট্যারিফ রেট যদি আপনি হিসাব করেন কোনো পণ্যের ক্ষেত্রে 100% পর্যন্ত কিন্তু ট্যারিফ রেট আছে। ট্যারিফ রেট মানে হলো শুল্ক আমদানি হার, শুল্ক। হ্যাঁ আমদানি শুল্ক। তো আমদানি শুল্ক যদি 100% থাকে তার মানে যে পণ্যটার দাম $100 ইকুইভ্যালেন্ট বাংলাদেশি টাকা, সেটা ডোমেস্টিক মার্কেটে কিন্তু ডাবলে বিক্রি হবে। আর সেখানে আপনি রপ্তানিকারকদের যে ইনসেন্টিভ দিচ্ছেন সেটা হচ্ছে 10 থেকে 20 ভাগ, এর বেশি কিন্তু না। কাজে যখন একজন ইনভেস্টর চিন্তা করে যে কোথায় আমি বিনিয়োগ করব, তার জন্য কিন্তু হয়ে যায় ডোমেস্টিক মার্কেট বিকামস মোর অ্যাট্রাক্টিভ। কিন্তু ডক্টর রাজাক, একই সাথে আমরা গার্মেন্টসের ক্ষেত্রে এবং অন্যান্য রপ্তানির ক্ষেত্রে যখন আমরা শতভাগ করি তখন সেখানে কর ছাড় দেওয়া হয়েছে, বিনিয়োগ করার জন্য বিভিন্ন ধরনের ছাড় দেওয়া হয়েছে। ব্যাক টু ব্যাক এলসির কথা আমরা জানি যে আপনার সেই ধরনের সুবিধা আছে। সেইটাও একটা বড় আলোচনায় থাকে যে আমরা দীর্ঘদিন ধরে এই খাত, যেই খাতের কথা বলছি আমরা, তৈরি পোশাক খাত, সেই তৈরি পোশাক খাতের জন্য যত সুবিধা দিয়েছি এটা আমরা অন্য খাতে দিতে পারি না। আমি সেখানে বলতে পারি, দেখুন একটা জিনিস হচ্ছে আমরা যে ব্যাক টু ব্যাক যে এলসির কথা বলছি এটার মাধ্যমে আমরা কী করি, রপ্তানি কারক যারা আছেন তাদেরকে বিনা শুল্কে তারা যেন তাদের যেগুলা ইন্টারমিডিয়েট ইনপুটস, কাঁচামাল, মূলধনী যন্ত্রপাতি, এগুলো যেন আনতে পারেন সেটা সুবিধা দেওয়া হয়। এটা বিশ্বব্যাপী সব জায়গায় দেওয়া হয়, এটা কোনো অতিরিক্ত সুবিধা কিন্তু না, এটা প্রথমে বলে রাখতে হবে। অন্য খাত পায় না, এটা একটা অভিযোগ। সেটা পায় না, সেটা না পেলে তো সেটা আরও আমাদের যে ইনসেন্টিভ আছে সে স্ট্রাকচারটাকে কিন্তু আরও এটা ক্ষতিগ্রস্ত করে। গার্মেন্টসের ক্ষেত্রে আমরা কিন্তু উই আর লাকি, আমরা কিন্তু অসম্ভব রকমের সেখানে আমাদের ভাগ্য সুপ্রসন্ন ছিল, কারণ বিশ্বব্যাপী তৈরি পোশাকের যে কোটা ছিল এবং যার ফলে আগে যারা তৈরি পোশাক তৈরি করতো, যেমন কোরিয়া থেকে আরম্ভ করে ইস্ট এশিয়া অনেক দেশ আছে, তাদের উপরে এই কোটাটা থাকার ফলে তখন এই প্রোডাকশনটা আমাদের দেশে আসলো, বিকজ তারা ওই কোটার বাইরে যে বিশ্ববাজারে বিক্রি করতে পারছে না। সেটাকে আমরা কাজে লেগেছি এবং সেটার সঙ্গে কিন্তু আমরা বিভিন্ন দেশে যে ওই ইউনিল্যাটারাল ট্যারিফ প্রেফারেন্স, আমরা যে এখন স্বল্পোন্নত দেশ, এর জন্য যে আমরা যে শুল্ক হার রেয়াত পাই, বিনা শুল্কে অন্য দেশের মার্কেটে ঢুকতে পারি, সেটাও কিন্তু আমরা কাজে লেগেছি। কিন্তু তবে ইস্যুটা হচ্ছে, দেখুন ওই গার্মেন্টসগুলো যেগুলো আমরা বিদেশে রপ্তানি করি সেগুলোকে কিন্তু আমাদের ডোমেস্টিক মার্কেটের সঙ্গে কম্পিট করতে হয়, কারণ আমরা যে টাইপের জিনিস বিদেশের মার্কেটে তৈরি করি, মেয়েদের পোশাক বলতে পারেন, শীতকালীন পোশাক, এগুলো কিন্তু আমাদের দেশের জন্য না। কাজেই এমন যদি হতো যে ওইটারও ডিম্যান্ড আমাদের লোকাল মার্কেটে অনেক বেশি আছে এবং আপনি উচ্চ সংরক্ষণ করে রাখার চেষ্টা করতেছেন, তাহলে আপনি দেখতেন যে আমার ইনভেস্টররাও কিন্তু ওই সেক্টরে ইনভেস্ট করে লোকাল মার্কেটে প্রডিউস করতে পারে। আচ্ছা, আমি আরও বিস্তারিত এটা শুনবো। আমি একটু এখন যিনি দায়িত্বে আছেন রপ্তানি উন্নয়ন ব্যুরো, রপ্তানি উন্নয়নের জন্যই আছেন আনোয়ার হোসেন, আপনি এটার দায়িত্বে আছেন। আমাকে বলেন যে আসলে আপনার প্রতিষ্ঠানের কি ক্ষমতা আছে যে বাংলাদেশের রপ্তানি উন্নয়নের জন্য আপনারা কি কি করতে পারেন এবং কি কি করছেন এখন? আমরা প্রথমে যেটা করার চেষ্টা করছি, আমরা আমাদের যেই সার্ভিসগুলো আছে, সে কান্ট্রি অফ অরিজিন, ক্যাশ ইনসেন্টিভ, এগুলোতে আমাদের যে এগুলো আছে এগুলো আমরা অটোমেশন করে দিচ্ছি। আমি অলরেডি ডান, পাইলটিং চলছে। আমাদের আরও কিছু সার্ভিস আছে, যেমন আমরা ডিআইটিএফ ফেয়ার করি, ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার অ্যারেঞ্জ করি, ওগুলোকে আমরা অনলাইন বেসড অ্যাপ্লিকেশনের সিস্টেম তৈরি করেছি যাতে একটা অবজেক্টিভ কার্যকর হয়। এটা তো অনেকদিন ধরে চলছে না, এগুলো ছিল না। আপনি অটোমেটেড করার উদ্দেশ্য হচ্ছে অবজেক্টিভ ওয়েতে রাইট পিপলকে আমরা রাইট
এক্সপোর্টারকে আমরা টার্গেট করার চেষ্টা করছি। এটা হচ্ছে একটা প্রসেসে যাচ্ছে। রেগুলার সার্ভিসের পাশাপাশি নতুন যেভাবে চিন্তা করছি আমরা প্রোডাক্ট ডেভেলপমেন্ট, যেটা আমাদের ডক্টর রাজ্জাক বললেন, আসলে আমাদের পণ্যের যে বৈচিত্র্য, যে ডাইভার্সিফিকেশন, সেই জায়গাটা একটা বড় রকম চ্যালেঞ্জ। আপনার ব্যুরো থেকে আপনারা কি কি সুবিধা দেওয়ার জন্য তো আপনারা প্রস্তুত আছেন, যে আমি যদি কোনো উদ্যোক্তা যদি চান যে তিনি রপ্তানির বাজার ধরতে চাবেন, তাহলে কি কি ধরনের সহায়তা আপনারা করতে পারেন? আমরা একটা হচ্ছে আমাদের মার্কেট ইন্টেলিজেন্স, যেটা বিজনেস ইন্টেলিজেন্স, সেটা আমাদের যে তথ্য, আমরা কিছু বাইলেটারাল ট্রেডের আমরা কিছু ডকুমেন্ট তৈরি করছি, বিভিন্ন মার্কেটগুলো আমরা টার্গেট করছি। যেমন আমাদের নন ট্রেডিশনাল মার্কেট যেগুলো, ল্যাটিন আমেরিকা, আমাদের সিআইএস, মধ্য এশিয়া, আফ্রিকা, ইস্ট এশিয়ান কান্ট্রিজগুলো, ওগুলোকে টার্গেট করে আমরা আমাদের ওই মার্কেটে আমাদের যে পোটেনশিয়াল প্রোডাক্টগুলো, সেগুলোকে আমরা কীভাবে মার্কেটে নিতে পারি তার জন্য কয়েকটা স্ট্র্যাটেজি ঠিক করেছি। আমরা পার্টিকুলার মার্কেটের জন্য তার কনজিউমার ডিমান্ড, মার্কেট ডিমান্ড অনুযায়ী আমরা কিছু প্রোডাক্ট, 3টা থেকে 5টা প্রোডাক্ট ওই পার্টিকুলার মার্কেটের জন্য সিলেক্ট করবো। অ্যান্ড সিলেক্ট করবো কীভাবে প্রোডাক্টগুলো, সেটা একটা ইন্টারেস্টিং মেথোলজি আছে, অ্যাপ্রোচ। আমরা কিছুদিন আগে ডক্টর রাজ্জাক সহ আমরা একটা স্টাডি করেছিলাম, আমরা SSGP, সাপোর্ট সাসটেইনেবল প্রজেক্টের আন্ডারে, এবং এখানে ওনার RCA মডেলের মাধ্যমে, রিভিল কম্পারেটিভ মডেলের মাধ্যমে আমাদের দেখিয়েছিল যে $1 মিলিয়ন বেশি এক্সপোর্ট যেগুলো হচ্ছে, আমরা অলমোস্ট 750 প্রোডাক্ট কিন্তু আমরা এক্সপোর্ট করি। তার মানে যেগুলো পোটেনশিয়াল এবং সেটা কোন ডেস্টিনেশন যাচ্ছে, সেখান থেকে আমরা ওই একটা অ্যাপ্রোচ। আরেকটা হচ্ছে আমাদের যে কমার্শিয়াল কাউন্সিলর যারা আছেন এখানে, তাদেরকেও আমরা এঙ্গেজ করছি। তারা 3টা থেকে 5টা প্রোডাক্ট আমাদের ওই প্রেফারেন্স অনুযায়ী আমরা তাদেরকে তুলে ধরবো। তারা ওই মার্কেটে করে তার 3টা থেকে 5টা প্রোডাক্ট সিলেক্ট করবে, এবং ওই 3টা থেকে 5টা প্রোডাক্ট নিয়ে আমরা ব্যাক এন্ডে আবার আমরা এসে যে আমাদের এন্টারপ্রেনার, যে এক্সপোর্টার, তাদের সঙ্গে আমরা ইন্টেন্সিভলি বসবো। তারা ওই প্যাকেজিং থেকে শুরু করে মার্কেট ইনফরমেশান, তার যে কমপ্লায়েন্স ইস্যুসগুলো, সার্টিফিকেশন ইস্যুসগুলো, যেগুলো আমাদের তরফ থেকে সাপোর্ট দেওয়ার সুযোগ আছে, আমরা সেটা দেবো। ইভেন ইফ নিডেড, লাইক ওদের অনেক SME আছে, অনেক এন্টারপ্রেনার আছে, তাদের আসলে আমাদের একটা বড় পলিসি স্পেস আছে, আমি যেটা মনে করি, যেটা আমাদের আসলে আমি দেখলাম আমাদের এক্সপোর্ট পলিসিতেও আছে, ইম্পোর্ট পলিসি অর্ডারও আছে, ইভেন আমাদের ট্যারিফ পলিসিতেও আছে, যে আমরা র মেটেরিয়ালস ইম্পোর্টের ক্ষেত্রে 100% ব্যাংক গ্যারান্টির মাধ্যমে বন্ডেড ওয়্যার হাউস ফ্যাসিলিটি দেবো। ফিজিক্যাল বন্ডেড ওয়্যার হাউস লাগবে না, কিন্তু তার ফলে যেটা হবে, তার জন্য কস্ট অফ ট্রানজ্যাকশন অনেক কমে যাবে। সেই জায়গাটা আমরা কাজ করার চেষ্টা করছি, এবং বিশেষ করে যারা SME, তাদের জন্য আমরা এমনভাবে চিন্তা করছি যে তাদের যে ডিউটি ড্রব্যাকের জায়গাটা, আমরা তাদের একটা ভ্যালু এডিশন ধরে আমরা তাদেরকে একটা ডিউটি ড্রব্যাকটা হবে, যদি আমরা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটা অ্যারেঞ্জমেন্ট আসতে পারি, ওয়ান্স দেয়ার PRC, তার রিলেশন যদি চলে আসে, দেন আমরা তাদেরকে EFTর মাধ্যমে তাদের NBR এর অ্যাকাউন্ট থেকে একটা ডেবিট করে দিতে পারি। তাতে করে আলাদা ওই ইন্সপেকশন, কারণ আমাদের অলরেডি ডকুমেন্ট প্রয়োজন হবে না, ফিজিক্যাল বন্ডেড হাউস লাগবে না, এবং সে যতখানি এক্সপোর্ট করবে তার এগেনস্টে, ভ্যালু এডিশন এগেনস্টে সে তার ডিউটি ড্রব্যাকটা পাবে। আমি এই প্রসঙ্গে যা যা বললেন এখন পর্যন্ত খুবই টেকনিক্যাল, আমি জানি না দর্শকরা কতখানি বুঝেছেন, কিন্তু যারা বিজনেসে আছেন নিশ্চয়ই তারা বুঝতে পারবেন যে অনেকগুলো পরিকল্পনা আপনাদের আছে। ডক্টর রাজ্জাক, খুব ছোট করে আমি যদি বলি, এই ধরনের অনেক উদ্যোগ অতীতে ছিল। আমাদের রপ্তানির জন্য একটা পলিসি ছিল, 3 বছর পর পর সাধারণত এটা আপডেট করা হয়। আমাদের প্রোডাক্ট আইডেন্টিফিকেশন করা হয়েছে, বছরে এইবারের বছরের প্রোডাক্ট কী হবে, এই ধরনের কথাও আলোচনা হয়েছে। দিন শেষে এই ডকুমেন্টেশনের সমস্যা অতখানি না, কিন্তু কাজে গিয়ে এটা আমরা ফলাফল পাই না। তো ওই জায়গাটাতে কি ঘাটতি আছে, যেটা এখন ওনাদের যা উদ্যোগ আছে সেটা দেখতে হবে, এটা যদি আপনি হাইলাইট করতে চান। একদম সংক্ষেপে বলতে পারি, ইস্যুটা হচ্ছে পলিসির। ওনারা এক্সপোর্ট ডেভেলপমেন্টে সাপোর্ট করছেন, কোনো একটা পণ্য আইডেন্টিফাই করা, পণ্যটাকে বিদেশে মার্কেটিং করতে কীভাবে সাহায্য করা যাবে ইত্যাদি। মূল নীতি কিন্তু আপনার যেটা পলিসি, সেখানে কিন্তু আমরা হাত দিলাম না। ফলে যেটা হচ্ছে, আমরা সংরক্ষণ অত্যন্ত বেশি। আমি যদি এখন আপনাকে $1 মিলিয়ন দিই, বলি যে আপনাকে জুতা তৈরি করতে হবে, আপনি কী করবেন? আপনি দেখবেন লোকাল মার্কেট ইজ মোর অ্যাট্রাক্টিভ, কারণ লোকাল মার্কেটে জুতার দাম এত বেশি, আপনি হয়তো গ্লোবাল মার্কেটে থেকে এখানে করাটা আপনার জন্য প্রফিটেবল হবে। কেন বেশি দামটা? কারণ শুল্ক হার অনেক বেশি। শুল্ক হার বেশি থাকা মানে হচ্ছে লোকাল মার্কেটে সেই জিনিসের দাম বেশি হবে। মনে রাখবেন, দেখুন, অনেক যে আমরা কৃষি পণ্যর কথা বলি না, যে যখন ক্রাইসিসে আমরা বলি শুল্ক হার উঠিয়ে নাও, যেন জিনিসটার দাম কমে। শুল্ক হার রেখেছি বলে আমার দাম বেশি, ফলে ইনভেস্টররা কিন্তু লোকাল মার্কেটে তারা বিক্রি করতে বেশি আগ্রহী। এটার সঙ্গে আরেকটি জিনিস অ্যাড না করলে নয়, বিদেশি বাজারে যদি আপনি কোনো জিনিস রপ্তানি করতে চান, পণ্যের গুণগত মান অসম্ভব ভালো হতে হবে। আপনার রিপোর্টে ছিল,
আর আমি যদি পণ্যের গুণগত মান যদি তোয়াক্কা না করি, তাহলে সেই জিনিস আমি বাংলাদেশের মধ্যে বিক্রি করতে পারি। একটা চমৎকার উদাহরণ হচ্ছে, যদি আপনি চামড়ার কথা দেখেন, আমাদের দেশে যে চামড়া আমরা তৈরি করি, এই চামড়া থেকে যদি কোনো জুতা বা কোনো লেদার গুডস তৈরি করি, সেটা বিদেশের বাজারে আমরা বিক্রি করতে পারি না। কারণ ওরা বলে আমার পরিবেশ এখানে ঠিক নাই, কাজে এরকম ফ্যাক্টরি থেকে যদি চামড়া আসে সেটা তারা কিনবে না। এটা তো দীর্ঘদিনের কিন্তু নীতি হ্যাঁ, কিন্তু ঘাটতি কিছুটা দেখেন, ছিল। কিন্তু আমি যদি এইটা করে যদি ডোমেস্টিক কনজিউমারদের কাছে বিক্রি করতে চাই, তাহলে কিন্তু কোনো তাহলে বাধা নেই। কোনো প্রশ্ন নাই। সুতরাং আপনার উচ্চ সংরক্ষণ আছে এবং বাংলাদেশে কোয়ালিটি, আপনি যে কোনো কোয়ালিটি বিক্রি করতে পারবেন। শুধু কোয়ালিটি না, স্ট্যান্ডার্ডও মেনটেন করা হচ্ছে না, যেটা সুতরাং মানে আপনার- পরিবেশের হ্যাঁ, স্ট্যান্ডার্ড তাহলে আপনি এক্সপোর্ট না করে আপনি তো বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। ডোমেস্টিক মার্কেটে বিক্রি করতে চাইবেন। বাংলাদেশ এখন এমন একটা দেশ হয়ে গিয়েছে যেখানে সবচেয়ে বেশি দামে সবচেয়ে কম মানের পণ্য আমরা কেনাবেচা করছি। নিঃসন্দেহে আমি দুটো বিষয় নিচ্ছি যে অন্যান্য নীতির সাথে, একটা হলো আমার প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে হবে এবং একই সাথে আমাদের গুণগত মান ঠিক রাখতে হবে। আমরা আরো আলোচনায় আমি ফিরবো, একটু এটা যদি একটু allow আমি me- ফেরত আসবো। আর নিঃসন্দেহে একটা বিরতি আমাকে নিতে হবে। বিরতির পর আমরা আবার আলোচনায় ফিরবো। দর্শক আমাদের সাথে থাকবেন। ফ্যাসিবাদের দিনলিপি, প্রযোজনা আফরোজা সুলতানা ও আলমান। দেখবে প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। নিপীড়নের গল্প, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। দর্শক, আবার আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজন কেমন আছে অর্থনীতি। আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের অর্থনীতির একটি খুবই গুরুত্বপূর্ণ সূচক রপ্তানি। আনোয়ার হোসেন, আপনি বলছিলেন যে আমাদের বিভিন্ন ধরনের উদ্যোগ রয়েছে রপ্তানিকে আরও গতিশীল করার ক্ষেত্রে, বৈচিত্র্যপূর্ণ করার ক্ষেত্রে। কি ধরনের আসলে আমার এই তো পরিকল্পনার ভিতরে আছে, কতখানি অগ্রগতি হলো? যেমন ধরুন আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন আমরা 2026 নভেম্বরে আমরা এটা উত্তরণ ঘটাতে যাচ্ছি, এবং যার ফলে আমাদের কিন্তু আমাদের যেই এন্টারপ্রেনার্স, যে ট্রেড বডিজ, ওনাদের সঙ্গে তো আমাদের রেগুলার নিয়মিত আমাদের কনসালটেশন হচ্ছে, যার ফলে আমাদের যে আলটিমেটলি নভেম্বর 26 পর কিন্তু আমাদের যেই প্রোটেকশন, উনি যেটা বলছেন সত্য, যে ইম্পোর্ট এক্ষেত্রে আপনি শুধু কাস্টম ডিউটি, রেগুলেটরি ডিউটি, এসডি, অনেক কিছু আছে, সাপ্লিমেন্টারি ডিউটি, ওগুলো কিন্তু আলটিমেটলি আমরা উই ক্যানট কন্টিনিউ, আমরা কন্টিনিউ করতে পারবো না। সো একটা অ্যাডজাস্টমেন্ট আবার হচ্ছে। উল্টো দিকে আমি যেই বাজারে রপ্তানি করছিলাম সেই বাজারে যে শুল্কমুক্ত সুবিধা পাচ্ছিলাম এটা পাবো না, তো আমার দুই দিক থেকে উভয় সংকট আসছে। ওই জন্য আমাদের সবচেয়ে বড় এরিয়া হচ্ছে আমাদের লজিস্টিক্স কস্ট। আমরা যেই ধরেন ট্রেডের ক্ষেত্রে, বাণিজ্যের ক্ষেত্রে আমাদের পোর্ট ফ্যাসিলিটি, আমাদের এয়ার কার্গো ফ্যাসিলিটি, যেমন আমি সম্প্রতি গত লাস্ট ওয়েডনেসডে আমি এয়ার কার্গো ফ্যাসিলিটি দেখতে গিয়েছিলাম। এমন অনেকগুলো ইস্যুস ছিল। আমাদের প্রায় প্রতিদিন 750 থেকে 800 টন এক্সপোর্ট হয় কিন্তু আমাদের এয়ার বিমান যোগে, এবং সেখানে আমার যে কার্গো ভিলেজ এক্সিস্টিং যেটা আছে বর্তমান যেটা, সেটা বেশ কিছু সমস্যা ছিল। সেটা আমরা দেখে কিছু সাজেশন দিয়েছি ঢাকায়, এবং নতুন টার্মিনাল যেটা আমাদের থার্ড টার্মিনাল হচ্ছে, সেখানেও আমরা যে নতুন ভিলেজ যেটা এক্সপোর্ট এবং ইম্পোর্টের জন্য দুটো কার্গো ওয়ারহাউস করা হয়েছে, সেগুলো কতখানি বাড়বে ওখানে ক্যাপাসিটি আমরা যেটা দেখলাম আমাদের চোখে যেটা পড়লো, এখনকার তুলনায় প্রায় 3 থেকে 4 গুণ বাড়বে। এটা যথেষ্ট? এটা যথেষ্ট যদি আমাদের আগামী 10-12 বছর হিসাব করলে এটা খুব বেশি যথেষ্ট না। আমাদের তো আরেকটা বড় রপ্তানির জায়গা আছে চট্টগ্রাম, দ্যাটস দ্য পয়েন্ট। সেই জায়গায় কি অবস্থা? এক সঠিক কথা বলছেন, আমরা ঠিক ওই জায়গাটা আমরা বলেছি। আমরা যখন এরপরে আমরা ভিজিট করে সিভিল এভিয়েশন চেয়ারম্যানের সঙ্গে আমরা আলাপ করেছি এবং ওনাদেরকে আমরা সাজেস্ট করেছি, যেমন আমাদের সিলেট কুড বি এ গুড হাব ফর ভেজিটেবল অ্যান্ড ফ্রেশ ফ্রুটস এক্সপোর্টের জন্য, চিটাং কুড বি এ মানে আপনার জন্য লাইভ ফিশ বা ফ্রোজেন ফিশ, তারপর ক্র্যাব, এগুলোর জন্য। তাহলে আমাদের ঢাকায় ডিসেন্ট্রালাইজড হবে এবং ওদের ইয়েটা আলটিমেটলি কিন্তু চিটাং বা ওইসব জায়গা থেকে প্রক্রিয়া ঢাকায় আসে রপ্তানির জন্যে। তো আমরা যদি ওই জায়গায় নিয়ে যেতে পারি এবং ওইখানে ফ্যাসিলিটিটা অনেক ক্ষেত্রে, যেমন সিলেটে আমাদের বললো যে ওনারা বললেন সিলেটে অলরেডি ফ্যাসিলিটিস আছে সেখানে,
আরও কিছু জিনিস কাজগুলো করতে হবে, বাট আমরা খুব চাচ্ছি যে এটাকে আমরা বিকেন্দ্রীকরণ কীভাবে করা যায়, তার জন্য কিছু ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটি দরকার, সেটা ওনারা আমলে নিয়েছেন এবং ওনারা বলছেন এটা খুব দ্রুতই তারা সিরিয়াসলি এটা কাজ করবেন। এই ধরনের কি কোনো পরিকল্পনা আছে যে আমার কোন কোন পণ্য একই রকম আমি যদি কস্ট ব্রেক করি তাহলে আমার কোন জায়গায় আমি মানে কস্টটা আমি বেশি দিচ্ছি যেটা আমি কমালে আমার প্রাইসটা কম্পিটিটিভ হয়? যেমন সেই জায়গাটা আমি বলছি, যেমন ট্রেড ফ্যাসিলিটেশন, আমাদের পোর্ট ফ্যাসিলিটি, আমাদের কাস্টমসের ইস্যুসগুলো, কাস্টমসের ডিউটি না, কিন্তু ওইখানে ধরেন আপনার তারপর বিভিন্ন জায়গায় তার যে ট্রানজিশন কস্টগুলো, ব্যাংকিং চার্জ, এগুলো জায়গায় আমরা কতখানি লিড টাইম, আরেকটা বড় জিনিস হচ্ছে লিড টাইম, আপনার এক্সপোর্ট ইন আর ইম্পোর্ট ইন আর এক্সপোর্ট আউট, হ্যাঁ আমাদের গুডস ইন অ্যান্ড গুডস আউট, এর মধ্যে দেখবেন আমরা যেমন কয়েকজন এক্সপোর্টের সঙ্গে খুব ইন ডিটেল আলোচনা, নিয়মিত কিন্তু আমরা স্টেক হোল্ডার অংশীদারদের সঙ্গে আমরা আলোচনা করছি, এবং সেখানে আমরা দেখেছি ইভেন আমরা লেদার সেক্টর দেখলাম, লেদার সেক্টর তারা বললেন যে 110 দিন তাদের লিড টাইম লাগে, যেটা চায়নাতে হয়তো 60 দিন, তারা কম্পিটিটিভ হতে পারছে না, এবং তারা আমার যেটা ধারণা দিলেন ওনাদের ম্যানুফ্যাকচারিং টাইমটা অনলি 21 days 3 weeks, বাট আমাদের লাগছে অলমোস্ট 110 দিন, মানে অলমোস্ট 4 মাস, 3 অলমোস্ট 16 weeks। সো আমাদের ওইখানে ওই জায়গাটা আমাদের স্পেস রুম আছে যে একটা কাজ করার, আমরা বিশেষ করে ট্রেড ফ্যাসিলিটেশন জায়গাটা আমাদের একটু দেরি করে মানে বেশি সময় রাখলে অসুবিধা কি? বেশি সময় রাখলে সে তো কম্পিটিটিভ হতে পারে না, আপনার যে বায়ার তার তো মার্কেটে যে নিড এবং টাইমলি তার একটা ট্রানজিশন কস্ট, ফাইন্যান্সিয়াল কস্ট, ট্রানজিশন কস্ট, তার ওয়ার হাউজিং ইস্যু আছে, সিজনালিটি ইস্যু আছে, পণ্য চাই আমরা দিতে পারছি না। আমাদের কম্পিটিটর যেমন ভিয়েতনাম বলেন, চায়না বলেন, তারা যদি 60 দিনে তারা যদি প্রোডাক্ট ডেলিভারি দিতে পারে তাদের, আর আমাদের যদি 100 দিন বা 110 দিন লাগে, তাহলে ডেফিনেটলি আমরা তো। আচ্ছা, আমি ডক্টর রাজাকের কাছে জিজ্ঞেস করি, আপনি তো অনেকদিন ধরে বাংলাদেশের এই রপ্তানি বিষয়ে বিভিন্ন গবেষণা করছেন এবং ট্রেড ফ্যাসিলিটেশনের বিষয়ে অনেক দিন ধরে আলোচনার ভেতরে আছে, তো অনেক পরিকল্পনার কথা আছে, বাইরে থেকে অনেক প্রজেক্টও এসছে এটাকে ঠিক করার জন্য, আমাদের সক্ষমতা করার জন্য, মানে কোথায় কমাতে পারছি না আসলে, কোন জায়গাটায় আমার ট্রেডের যে যদি আমি একটা চেইন দেখি যে অর্ডার পাওয়া থেকে রপ্তানি পর্যন্ত কোন জায়গাটাতে আমার বেশি সময় লাগছে কম্পেয়ার টু অন্য কান্ট্রি? আপনাকে বিশেষভাবে জিজ্ঞেস করছি কারণ আপনি বিভিন্ন দেশে কাজ করেছেন, আপনার অভিজ্ঞতা আছে। আমরা এনাফ অর্ডার পাই না, আর আমি যে কথাটা একটু বারবার বলার চেষ্টা করছি, আমরা পণ্য আইডেন্টিফাই করতে পারি, আমাদের অনেক পণ্য কিন্তু আছে। আপনি মনে করেন দেশের মধ্যে আমরা সিরামিক থেকে সিমেন্ট পর্যন্ত সবই তৈরি করি, ফার্টিলাইজার্স থেকে ফুড পর্যন্ত সবই তৈরি করি। সমস্যা হচ্ছে এই পণ্যগুলোকে আমরা বিদেশমুখী করতে পারি কিনা, তো সেখানে কম্পারেটিভনেসের ইস্যু আছে। কম্পারেটিভনেসটাকে আমি একটু আগে বলার চেষ্টা করছিলাম, একটা হচ্ছে আমার প্রফিটেবিলিটি ডোমেস্টিক মার্কেটে অনেক বেশি, কাজে আমি এখানে বিক্রি করার চেষ্টা করছি। আর বিদেশে যদি আমাকে কম্পিট করতে হয় তাহলে কি করতে হবে, আমাকে এমনভাবে আমার পলিসিটাকে সাজাতে হবে যেন বিদেশে রপ্তানি করলে আমার যেন বেনিফিটটা বেশি থাকে। সেটা আমরা করতে পারি না, শুল্ক নীতির কথা বলেছি, বিনিময় হওয়ার একটা প্রধান অন্তরা হিসেবে কাজ করেছে। তারপরে অন্য যে জায়গাগুলো, যেটা আপনি ট্রেড ফ্যাসিলিটেশনের কথা বলেছেন, যেটাকে আমরা বলি বাণিজ্য সহজীকরণ, জাহাজটা ঠিকমতো আসতে পারলো কি না, এটা এসে পোর্টে কত দিনের মধ্যে ফিরে যেতে পারে, কারণ ওই জাহাজটা যদি দেরি করে তাহলে আপনাকে ড্যামেজ দিতে হবে। একইভাবে পণ্য যদি আমি ঠিক টাইমে বিদেশের বাজারে যদি না পাঠাতে পারি তাহলে হবে কি আমরা সিজনালিটি মিস করতে পারি, একটা সিজন চলে গেলে ব্যবসা বাণিজ্য হবে না, পরে নেবে না। আমাদের প্রায় 1400 আইটেমস আছে যেগুলো আমরা রপ্তানি খুবই অল্প পরিমাণে করছি এবং এইগুলোকে কিন্তু আমরা বাড়াতে পারছি না, কাজে আমাদের পলিসিগুলোকে ওখানে কিন্তু হাত দিতে হবে। পৃথিবীতে যেসব দেশগুলো খুব দ্রুত তাদের রপ্তানিকে সম্প্রসারণ করতে পেরেছে এবং তাদের রপ্তানিকে বৈচিত্র্য আনতে পেরেছে, তারা সবাই কাজটি করেছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের মাধ্যমে। যারা গার্মেন্টস ব্যবসায়ী আমাদের দেশে উদ্যোক্তা আছেন তারা একসময় এটাকে এফডিআইকে ডিসকারেজ করেছেন, তারা মনে করেছেন ফরেনার আসলে তাদের প্রফিটেবিলিটি হয়তো কমে যাবে, মার্কেট থাকবে না সেটা। কিন্তু এফডিআইয়ের অনেকগুলো সুবিধা আছে। প্রথম কথা হচ্ছে এফডিআই যদি আমি পাই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসলে, ওই ইনভেস্টররা তারা কিন্তু বিশ্বের বাজারে খুবই ওয়েল কানেক্টেড, তারা একই পণ্যের জন্য আমাদের রপ্তানিকারকরা যে দাম পাচ্ছেন তার থেকে কিন্তু তারা অধিক পরিমাণ দাম কিন্তু বিশ্ববাজার থেকে আদায় করে নিতে পারবেন, এবং এটার সঙ্গে যদি আমাদের ডোমেস্টিক উদ্যোক্তারা থাকেন তারাও কিন্তু সেখান থেকে বেনিফিট হবে। আসলে রপ্তানি বাড়াতে হলে মানে বৈদেশিক বিনিয়োগ যদি আমি বাড়াতে না পারি এটা খুব সহজ। আমাদের যে পরিমাণ পলিসি ব্যারিয়ার আছে, এই পলিসি ব্যারিয়ারকে আমাদেরকে ওভারকাম করতে হলে আমাদের অবশ্যই বৈদেশিক এগুলো আমরা চিহ্নিত করেছি, হ্যাঁ করেছি, কিন্তু কাজ হয় না। যদি আপনি শিল্পের সংরক্ষণ কমাতে চান, ব্যবসায়ীরা ওনারা লবিং শুরু করেন
এবং আমরা যেটাকে বলি রাজনীতির যে অর্থনীতি, সেই রাজনীতির অর্থনীতিতে কিন্তু ভোক্তা পেছনে থাকে, সেই রাজনীতির অর্থনীতিতে দেশের ভাগ্য দূরে থাকে। এটার অনেক উদাহরণ আছে। ফলে ওই কঠিন পলিসিগুলো আমরা কোনো সময় হাত দিতে পারি না। এটা একটা জায়গা। সংস্কার করা বাংলাদেশে হ্যাজ প্রুভেন টু বি মাচ মোর ডিফিকাল্ট টাস্ক যেন যত সহজে এটা বলা। আমি এবার একটা মানে গুরুত্বপূর্ণ বিষয় সবাই আগ্রহ নিয়ে জানতে চাই আর কি, সেটা হলো যে স্বল্পোন্নত দেশের জন্য যে সুবিধাগুলো আমরা পাই এইটা চলে যাবে 26-এর ভিতরে। আমাদের প্রস্তুতি নিয়েও অনেক দিন ধরে কথা হয়েছে। আমরা আপনার মতে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে গত 2 বছরে তো অর্থনৈতিক পরিস্থিতিও খুব খারাপ হয়েছে, আমরা কতখানি প্রস্তুত আসলে 2026 সালে আমরা গ্র্যাজুয়েট করব? আমার যেই ক্রাইটেরিয়া সেট করা আছে সেইটা অনুযায়ী আমি পার হয়ে যাব, আমার ঠেকানোর কোনো রাস্তা নাই, কিন্তু আসলে কি আমাদের সক্ষমতা তৈরি হয়েছে? আপনার কি মতামত? জাতিসংঘের যে ক্রাইটেরিয়া আছে সেই অনুযায়ী আমাদের কিন্তু গ্র্যাজুয়েশন হওয়ার আমরা উপযুক্ত এবং আমাদের হয়ে যাব, যেটা আনোয়ার ভাই বলেছেন যে নভেম্বর 2026-এ আমরা গ্র্যাজুয়েশন হতে হবে। আপনার প্রশ্ন উত্তরে আমি একটু ওনার সামনে একটু দ্বিধা নিয়ে বলছি, আমাদের কোনো প্রস্তুতি নাই। মানে 2 বছর সময় আছে, আমাদের 2 বছর সময় আছে। পরীক্ষা শেষ সাথে পড়লে আমরা পাস করব কোনো না? একটা ব্যাপারে আমরা প্রস্তুতি নিতে পারি নাই। আমাদের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট নাই, আমরা বাণিজ্য সহজীকরণ করতে পারি নাই, আমরা বাণিজ্য পলিসির ক্ষেত্রে কিছুটা কোনো উদারীকরণ করতে পারি না, খুবই সামান্য কিছু হয়েছে রিসেন্টলি, করতে পারি নাই। আমরা কোয়ালিটি এবং স্ট্যান্ডার্ডস ইমপ্রুভ করতে পারি নাই, আমরা কমপ্লায়েন্সকে এনফোর্স করতে পারি নাই। আগামী 2 বছরে সম্ভব এগুলো? আমরা তো এখন তো সংস্কারের কথা বলছি। নতুন যে সরকার এসেছেন এনারা সবাই এই প্রবলেমগুলো সম্পর্কে অত্যন্ত ওয়াকিবহাল, কিন্তু যে জায়গাগুলোতে হাত দিলে আমার খুব দ্রুত কাজ হবে সেই জায়গাগুলো কিন্তু আমার করা সম্ভব, সেই সুযোগ কিন্তু আছে। কাজে সবগুলোর পিছনে না দৌড়িয়ে খুব ছোট্ট করে আমি আমি আবার আলোচনার ভিতরে যাব যে কি করতে হবে সামনের দিন। আমি তার আগে আনোয়ার ভাই আপনার কাছে খুব ছোট্ট করে জানতে চাই, আপনি কি মনে করেন আমরা এই 2 বছরের মধ্যে আমরা প্রস্তুতি নিতে পারবো নাকি আমরা সময় চাইবো? আমাকে একটু সময় দিতে হবে, না হলে আসলে আমরা প্রস্তুতি কি নিচ্ছি তাতে করে বোঝা যাবে। তাহলে আমি বিরতি নিয়ে ফিরবো, তাহলে আপনার কাছেই ফিরবো, জানতে চাইবো যে আমরা স্বল্পোন্নত দেশ থেকে যে বের হয়ে যাচ্ছি, যে সুবিধাগুলো আমরা পাচ্ছি, এটা থেকে বের হতে হলে আমরা প্রস্তুত আছি কিনা এবং আমাদের জন্য কি করতে হবে। দর্শক আমাদের সাথে থাকবেন, আমরা ফেরত আসবো, জানতে চাইবো বাংলাদেশের রপ্তানির উন্নয়নের ক্ষেত্রে আমাদের সামনের দিনে কেমন পরিকল্পনা হওয়া উচিত। ডেঙ্গু থেকে সাবধান। ডেঙ্গুর লক্ষণসমূহ: তীব্র জ্বর এবং মাথা ব্যথা, চোখে ব্যথা হওয়া বা আলোর দিকে তাকাতে সমস্যা হওয়া, মাংসপেশি এবং হাড়ের সংযোগস্থলে প্রচণ্ড ব্যথা হওয়া, শরীরের চামড়ায় লালচে ছোপ বা র্যাশ ওঠা, বমি ভাব বা বমি হওয়া এবং খাওয়ায় অরুচি হওয়া। ডেঙ্গু প্রতিরোধে করণীয়: মশা তাড়ানো ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। মশার কামড় থেকে দূরে থাকতে দিনের যে কোনো সময়ই ফুলহাতা জামা বা প্যান্ট পরিধান করুন। দিনে বা রাতে যে কোনো সময় ঘুমাতে গেলে মশারি ব্যবহার করুন। ফুলের টবে বা অন্য কোনো স্থানে বদ্ধ পানি থাকলে তা পরিষ্কার করুন। ঘরের আনাচে কানাচে অন্ধকারাচ্ছন্ন জায়গায় মশার ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। ডেঙ্গু প্রতিকারে করণীয়: ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই মশারির ভেতরে রাখুন। অতি দ্রুত আক্রান্ত ব্যক্তিকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান বা ডাক্তারের পরামর্শ নিন। জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য ব্যথানাশক ঔষধ খাওয়া থেকে বিরত থাকুন। রোগীকে বেশি তরল খাবার খাওয়ান। বিশ্রাম নিন এবং রক্তচাপ কমে যাচ্ছে কিনা তা নিয়মিত পরীক্ষা করুন। আপনার বাসা এবং আশেপাশে জমে থাকা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে এডিস মশা, তাই বাসার ভেতর ও আশেপাশে পানি জমার স্থান চিহ্নিত করে 2-3 দিন পর পর পরিষ্কার করুন। সচেতন হন, সুস্থ থাকুন। দর্শক আবার আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি। আমরা আলোচনা করছিলাম আমাদের রপ্তানির উন্নয়নের ক্ষেত্রে আমরা কি করতে পারি। বিশেষত আমরা আলোচনা করছিলাম যে স্বল্পোন্নত দেশ থেকে যদি আমরা বের হয়ে যাই, এখন যে বাজার সুবিধা পাই সেটা আমরা আর পাবো না, অর্থাৎ আমরা অন্য দেশে যে রপ্তানি করি আমাদের সেখানে ইম্পোর্ট ডিউটি দিতে হয় না। আনোয়ার হোসেন, আপনি বলছিলেন যে আমরা এটার জন্য যথেষ্ট প্রস্তুতি আছে কিনা, কি প্রস্তুতি আছে এটা আপনি আমাদের জানাবেন। যদি আমাদের ইউএস মার্কেটটা দেখেন, ওইখানে কিন্তু আমরা অলমোস্ট প্রায় $8 বিলিয়ন আমরা এক্সপোর্ট করছি গার্মেন্টস, সেখানে কিন্তু আমরা কোনো ডিউটি ফ্রি অ্যাক্সেস পাই না। আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আসলে আমাদের মূলত ডক্টর রাজা যেটা বলছেন, আমাদের অবশ্যই প্রতিযোগিতামূলক একটা অবস্থায় চলে আসতে হবে। আমাদের পণ্য নিয়ে আমাদের এন্টারপ্রেনার যারা এক্সপোর্টার তাদের নিতে হবে।
সেই প্রতিযোগিতামূলক পণ্য তাদেরকে মার্কেটে নিয়ে আসতে হবে। পাশাপাশি আমরা যেটা করার চেষ্টা করছি, আমরা কিছু আমাদের সরকারের উদ্যোগ ইতিমধ্যেই ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট জাপানের সঙ্গে কথাবার্তা চলছে, সেকেন্ড রাউন্ড, ফার্স্ট রাউন্ড শেষ, সেকেন্ড রাউন্ড চলছে, নভেম্বরে আলোচনা হবে। আমরা চায়না, কোরিয়া এদের সঙ্গে ইপিএ নিয়ে কাজ করছি, চায়না ইন্ডিয়ার সঙ্গে সেপা নিয়ে কাজ হচ্ছে, ইভেন আমেরিকার সঙ্গে আমরা ডিউটি ফ্রি অ্যাক্সেসের জন্য কাজ আনোয়ার করছি। ভাই, আমি যদি খুবই মানে অনেস্টলি বলি, এইটা আমরা অনেক দিন ধরে শুনছি, কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশ বোধহয় সারা পৃথিবীর ভিতরে এত বড় অর্থনীতি কিন্তু কারুর সাথে সেই অর্থে মানে বাণিজ্য চুক্তি সেই অর্থে নাই, দ্বৈত বাণিজ্য চুক্তি একমাত্র বোধহয় ভুটানের সাথে আমি যতটুকু জানি প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট আছে। আমাদের আলোচনা চলছে, আমাদের তো আসলে এই মুহূর্তে আমার তো সময় দিব, আমরা একমুখী সুবিধা পাচ্ছি। এখন যখন ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা এই ধরনের এগ্রিমেন্ট হবে তখন উভয়মুখী আমাদের না, কিন্তু এই 2 বছরের মধ্যে পারবো আমাদের এগ্রিমেন্ট করতে? আলোচনা চলছে, আমরা আশা করছি। কিন্তু মিনওয়াইল আমাদের যেটা বড় এক্সপোর্টের জায়গাটা, আপনি একটা জিনিস দেখেন, গার্মেন্টস সেক্টর আমাদের 70% এক্সপোর্ট কিন্তু কটন বেস। আমাদের যেটা আপনার প্রতিবেদন দেখেছে, আমাদের এই গার্মেন্টস সেক্টর কিন্তু প্রচুর ডাইভার্সিফিকেশন, বৈচিত্র্য আনার সুযোগ আছে। ম্যানমেড ফাইবার অনলি 30%, যেটা গ্লোবাল ডিমান্ড হচ্ছে, 70% হচ্ছে ম্যানমেড ফাইবার। তো ম্যানমেড ফাইবারে বেশ কিছু ইনফ্রাস্ট্রাকচার কাজ চলছে, অনেকেই কিন্তু ইনভেস্টমেন্টে এসছেন, অনেকগুলো কাজ হচ্ছে, সেগুলো পাইপলাইনে আছে। ওগুলো যখন মার্কেট আসবে ডেফিনেটলি একটা বড় রকম তৈরি হবে, একটা মোমেন্টাম তৈরি হবে। আমরা যেমন কিছু নগদ সুবিধা যেগুলো আমরা দিচ্ছিলাম বিভিন্ন সেক্টরকে এক্সপোর্টের জন্য, সেই জায়গাগুলোতে আমরা করছি, সেই সেক্টর ওই নগদ সুবিধাটা আলটিমেটলি আমরা গ্র্যাজুয়েশনের পড়া দিতে পারবো না। তখন এই পরিবর্তে আমরা কী কী সুবিধাগুলো অন্যান্য, বিশেষ করে লজিস্টিক্স ক্ষেত্রে আমরা লজিস্টিক্স পলিসি 2024 তৈরি করেছি। লজিস্টিক্স ছাড়াও অন্যান্য বিশেষ করে আপনাদের ফাইন্যান্সিয়াল সেক্টরের মাধ্যমে তাদের কী কী সাপোর্ট দেওয়া যায়, ইনডাইরেক্ট ফ্যাসিলিটিস, সেগুলো আমরা কাজ করছি। আমরা এই এক্সেসটা কন্টিনিউ করার জন্য আমরা অস্ট্রেলিয়ার সঙ্গে, আমরা জাপানের সঙ্গে, কানাডার সঙ্গে আমাদের আলোচনা হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় খুব অ্যাক্টিভলি কাজ করছে এবং বেশ কিছু ক্ষেত্রে আমরা ভালো আশ্বাস পেয়েছি। কিন্তু আমাদের কাছে আসলে মূলত দিন শেষে যেটা হবে, আপনি 3 বছর বাড়ান আর আপনি গ্র্যাজুয়েশন এখন না করেন বা ডেফার করেন, দিন শেষে আপনাকে মার্কেট কম্পিটিটিভ হতে হবে, প্রতিযোগিতামূলক অবস্থানে আসতে হবে। এবং সেই জন্য এইটা প্রথম একটা বড় সিগন্যাল যেতে হবে আমাদের, যা যা সরকারের কাছে ওরা যা যা চাচ্ছেন, আমরা নিয়মিত ট্রেড বডির সঙ্গে কনসাল্ট করছি, ওনারা যা যা অ্যাপ্রোচ করছেন, পলিসি সাপোর্ট, আমি খুব দ্রুত আপনার কাছে যেটা জানতে চাইবো, একটা বড় আলোচনার বিষয় থাকে যে আমরা জিএসপি সুবিধা যেটা পাই, এটার পরে আমরা জিএসপি প্লাস পাবো কিনা বের হয়ে গেলে, এবং সেটার জন্য যে শর্ত আমার রয়েছে সেইটা আমরা করতে পারবো কিনা, এবং এর মধ্যে সবচেয়ে বড় করে আসে লেবারের বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যান্ড কমপ্লায়েন্সের ইস্যু, আরও ইস্যু আছে, এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ড আছে, আমি যাচ্ছি না। লেবারের ইস্যুতে আমি রপ্তানি উন্নয়ন ব্যুরো কতখানি সিরিয়াসলি এটাকে কাজ করছে? লেবার স্ট্যান্ডার্ড, লেবার কমপ্লায়েন্স ইস্যুতেই আমাদের জিএসপি প্লাসের জন্য যেটা ইউরোপিয়ান ইয়েতে আছে, সেখানে কিন্তু আমাদের কমপ্লাই করে। আমরা যেটা 28 পরবর্তী যেটা দিয়েছিল, তো সেগুলো আমরা আগে ছিল 32, পরে 32টা বোধহয় করা হয়েছে, তাই না? সেটা আমরা কমপ্লাই করি। পয়েন্ট সেটা পয়েন্ট হচ্ছে কমপ্লাই করি না, আমরা র্যাটিফাই করি, Ratify করেছি, কমপ্লায়েন্সের ইস্যু আছে আর কি। এটা যেটা হচ্ছে আমাদের মূল জায়গাটা হচ্ছে আমরা এই পিবি আসলে লেবার ইস্যুতে কাজ করি না, যদিও তারপরে যেটা হচ্ছে আমরা ওটার জন্য তো আটকে যাচ্ছে। ওইখানে আমাদের বেশ করে দুটো স্পেসিফিক মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয় এবং আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কাজ করছেন। আমরা যেটা তাদেরকে যেমন গার্মেন্টস সেক্টরকে হেল্প করছি, যেটা লেবার কোয়ালিটি স্কিল ডেভেলপমেন্টের জন্য আমরা কিন্তু ইপিবি মিড লেভেল ম্যানেজার্স এবং ওই স্কিল ডেভেলপমেন্টের জন্য আমরা কিন্তু ট্রেনিং প্রোগ্রাম আয়োজন করেছি, যেটা আমরা ফান্ড করছি। আমি ডক্টর আব্দুর রাজ্জাক আপনার কাছে জানবো যে দুটো বিষয়ে খুব মানে, একটা তো সাধারণভাবে আপনি সক্ষমতার কথা বলেছেন, সংরক্ষণ কমানোর কথা বলেছেন, দুটো কৌশলগত জায়গা আমি দেখি। একটা হলো যে আমরা ওই যে দ্বিপাক্ষিকভাবে বা অথবা আমরা রিজিওনাল যে ট্রেড এগ্রিমেন্টগুলো, সেগুলোর দিকে একটা আমরা অনেক দিন গুরুত্ব দিইনি, তো সেইটা একটা জায়গা রয়েছে। আর দ্বিতীয় জায়গাটা আমি যেটা বলি যে কমপ্লায়েন্সের ইস্যু থাকে, কারণ আমার জিএসপি প্লাস সুবিধার মতো সুবিধাগুলো আমরা পাবো কিনা। আপনি দেখেন কিনা যে এই জায়গাটা কোথায় আমাদের ঘাটতি রয়েছে? এটা কি টেকনিক্যাল ইস্যু, না এটা পলিটিক্যাল ইস্যু, নাকি এটা কতগুলো গোষ্ঠী স্বার্থের কাছে আমরা জিম্মি হয়ে গেছে? প্রথমে দেখুন, এলএলসি গ্র্যাজুয়েশন আমাদের হবে, এটা জানার পর থেকে আমরা যতখানি সময় উদযাপনে ব্যস্ত ছিলাম, মানে সেলিব্রেট করাটা আমাদের সাকসেসকে, আমরাই বোধহয় একমাত্র দেশ যে বাজি ফুটিয়েছি। আমরা একমাত্র দেশ যারা এরকম উত্তরণে হবে বলে প্রস্তুতি না নিয়ে আমরা সেলিব্রেট করেছি। আচ্ছা, আর কি হয়েছে?
বিভিন্ন লেভেলে পলিসি ডিসকাশন হয়েছে, সমস্যাগুলো কি এটা আইডেন্টিফাই করা, কি করতে হবে, কোনো কোনো ক্ষেত্রে পলিসি ডকুমেন্টের কাজ লেখা হয়েছে, অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশন কোথাও হয় নাই। আমি কুইকলি 3টে জিনিস বলব। তার আগে একটু বলে নিই, ইউরোপিয়ান ইউনিয়নে আপনি যে একটু আগে বললেন, আমরা যদি লেবার স্ট্যান্ডার্ডসও ফুলফিল করি, সবগুলা তাদের যে কন্ডিশন আছে 32টা ইন্টারন্যাশনাল কনভেনশন, সেটা যদি ফুললি কমপ্লাইও করি, তাও তাদের কারেন্ট প্রভিশন অনুযায়ী আমাদের গার্মেন্ট সেক্টরে এলডিসি গ্র্যাজুয়েশনের পরে কোনো ডিউটি ফ্রি সুবিধা পাবে না। কাজে এটা যদি আমরা পরিবর্তন করতে চাই, সেখানেও কিন্তু আমাদেরকে দর কষাকষি করতে হবে। সো এটা 1 নম্বর। দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনি দেখেন এফটিআর ক্ষেত্রে কোনো প্রোগ্রেস কিন্তু নাই, খালি কথাবার্তা হচ্ছে। চায়নার সঙ্গে সে 2015-16 সাল থেকে আলোচনা হচ্ছে। আপনি কোনোভাবে আপনি বলেছেন বায়োল্যাটারাল অ্যারেঞ্জমেন্টস এবং হচ্ছে রিজিওনাল যে আমরা কোঅপারেশন, আরামে থাকলে আসলে আমরা কোনো, কিন্তু আপনি দেখেন আঞ্চলিকভাবে এটা সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত আপনার উচ্চ শুল্ক হার থাকবে, আপনার পক্ষে কোনো এফটিএ বা মুক্ত সম্ভব বাণিজ্য না। করার সম্ভব না। কারণ এখন জাপানিজদের সঙ্গে নেগোশিয়েট করতে, জাপানিজরা বলবে যে ঠিক আছে, তোমাদের বাজারে তো আমিও এখন বিক্রি করতে চাই, বিকজ যেহেতু আমরা এখন মুক্ত বাণিজ্য চুক্তি করতে তো আমাদের এই আগ্রহটাই তৈরি হয় আমরা না। তো করতে পারবো না। কেন? এখানে পলিটিক্যাল ইকোনমির একটা কায়েমি স্বার্থান্বেষী কেন? বিকজ আপনি যদি এই শুল্ক কমাতে যান, ইন্ডাস্ট্রির লোকজন বলবে যে না ভাই, না, এটা তার মানে করলে আমরা আসলে বসে আমরা যাবো। স্বল্প মেয়াদী লাভের জন্য আমরা আমাদের মধ্যমেয়াদী যেই আমরা- লাভ আছে সেটাকে হ্যাঁ, ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়েছে, এবং শক্ত পলিসি ইমপ্লিমেন্ট করার লিডারশিপ আমাদের কোনো সময় ছিল না। এইটা করার জন্য যেরকম মনোনিবেশ করা দরকার, ইমপ্লিমেন্টেশনগুলোকে যেভাবে ট্র্যাক ডাউন করা দরকার, সেটা আমাদের কোনো আমি খুব একদম ছোট্ট করে হ্যাঁ নাই জানতে চাবো আপনার কাছে। সেটা হলো যে আমরা জানি আমাদের কি করতে হবে, কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। তার মানে এখন কি আমাদের খুব জরুরি প্রয়োজন যে কি করতে হবে তার থেকে এটা যেন বাস্তবায়ন হয়, তার জন্য একটা স্বাধীনভাবে মনিটরিং করা এবং যেই রাষ্ট্র সংস্কারের আলোচনা চলছে তার সাথে এটাকে যুক্ত করা। কি করতে হবে সেটা কম বেশি আমরা সবাই জানি। এইটা নিয়ে আবার আলোচনা করে সময় নষ্ট করার থেকে যেগুলো আমাদের জানা আছে, যে জ্ঞানগুলো, সেগুলো কাজে লাগিয়ে যদি আমরা ইমপ্লিমেন্টেশনে এগিয়ে নিতে পারি, 2 বছরের মধ্যে হলে আমরা অনেক দূর কিন্তু এগোতে পারবো। আপনার দায়িত্বের জায়গা থেকে ডক্টর আব্দুর রাজ্জাকের মতন যারা আছেন তাদের কাছ থেকে কি ধরনের সহায়তা চান? আমরা চাই কিছু অ্যাকশন ওরিয়েন্টেড। আমরা অবশ্যই ওনাদের কাছে, কারণ আমাদের দিন শেষে হচ্ছে পলিসি মেকারদের একটা অ্যাকশন ওরিয়েন্টেড ডকুমেন্ট দরকার। আমরা বড় রকমের স্টাডি করতে পারি, কিন্তু অ্যাকশনেবল জায়গাটা, কিছু জায়গায় শর্ট টার্ম, কিছু জায়গায় মিডিয়াম টার্ম, কিছু লং টার্ম কী করতে পারি। তার সঙ্গে আমি একটা জিনিস যোগ করেছি, সংরক্ষণ বাদে যে বিষয়টা বলছেন, আমরা এলডিসি গ্র্যাজুয়েশনের পর সংরক্ষণের জায়গাটা থাকবে না। আমরা ফেজ আউট অলরেডি করে ফেলেছি, মানে কাজ করছি। আমরা ক্যাশ ইনসেন্টিভ কমিয়ে দিচ্ছি, ফেজ আউট করছি। আমরা যে মুদ্রা বাজার, উনি অলরেডি বলেছেন যে মুদ্রা বাজারে যে আমরা আন্তর্জাতিক মুদ্রার একটা আমরা মার্কেট বেস বাজার ভিত্তিক একটা জায়গায় চলে এসেছে। সো আমাদের যে অ্যান্টি এক্সপোর্ট বায়াস যে কথাটা ছিল আগে, এটা কিন্তু আস্তে আস্তে আমাদের ভালো একটা প্রোগ্রেসিভ দিক দিয়ে আমরা সরে এসে বাজার কমপ্লিট হওয়ার মতো যাচ্ছি। এবং আমার বিশ্বাস আমাদের সামনে 2-2.5 বছর যে সময়টা আছে, আমরা প্রোডাক্টিভলি একসঙ্গে যদি আমরা স্টেক হোল্ডার, আমাদের যে একাডেমিয়া, আমাদের যে থিঙ্ক ট্যাঙ্ক, ওরা আমরা একসঙ্গে যদি কাজ করতে পারি, আমাদের দেখিয়ে আমরা এই জায়গাটা জাস্ট এই জায়গাটা ইন্টারভিন করে আমরা আমরা হেল্প করবো, আমরা একসঙ্গে কাজ করতে রাজি আছি। নিঃসন্দেহে। দর্শক, আমি এখানেই আলোচনা শেষ করছি। নিঃসন্দেহে আমি আমার 2 আলোচককেই ধন্যবাদ জানাচ্ছি। এই দেশ আমাদের সবার, এবং আমরা একত্রে কাজ করলেই শুধুমাত্র সামনের দিনে যে চ্যালেঞ্জ আছে সেটা আমরা মোকাবেলা করতে পারবো। দর্শক, যেই আলোচনা করলাম তাতে খুব স্পষ্টভাবেই এসছে যে আমাদের সামনের দিনের পথগুলোর জন্য অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। আমরা রপ্তানিকে যদি বৈচিত্র্যমুখী করতে চাই, আমরা আগের দিনে যা যা করতে পারি নাই, আমরা জানি আমাদের কি করতে হবে, কিন্তু কার্যকর করার ক্ষেত্রে আমাদের অনেক ধরনের ব্যর্থতা রয়েছে, সেটাতে কাটিয়ে উঠতে হবে। এবং বর্তমানে যে রাষ্ট্রীয় সংস্কার চলছে, সেই রাষ্ট্রীয় সংস্কারের আলোচনার ভেতরে অবশ্যই রপ্তানিকে আরও বৈচিত্র্যপূর্ণ করা, এটাকে আরও বিস্তৃত করার ক্ষেত্রে খুবই গুরুত্বের সাথে আমাদের মনোযোগ দিতে হবে। এবং এক্ষেত্রে শুধু সরকার না, সরকারের পাশাপাশি ব্যবসায়ী, শ্রমিক, আমরা যারা বিভিন্নভাবে গবেষণা করছি, সকলে মিলে এই বিষয়ে সজাগ থাকা এবং একত্রে কাজ করার একটা উদ্যোগ আমাদের থাকতে হবে। দর্শক, আবার ফিরবো আপনাদের সাথে আগামী সপ্তাহে। কেমন আছে অর্থনীতি এটা জানতে।